22 বছর পর ডলারের দামের নিয়ন্ত্রণ ছাড়ল বাংলাদেশ ব্যাংক। দাম স্থিতিশীল থাকার আশা, কারসাজি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আমাদের ব্যাংকরা যদি তাদের কাছে বলে যে না 125 টাকা আমরা কিনবো না, তখন তারা ডলার মজুদ ধরে রাখলে এখানে যারা বেনিফিশিয়ারি তারা তো টাকাটা পাবে না। নাজুক যোগাযোগ ব্যবস্থায় নাকাল কুয়াকাটার পর্যটন, ধারাবাহিক লোকসানে শত শত ব্যবসায়ী। সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি। জিআই পণ্যের স্বীকৃতিতে ব্যস্ততা বেড়েছে মৌলভীবাজারের তাঁতপল্লীতে। কর্মসংস্থান বৃদ্ধি সহ নতুন উদ্যোক্তা তৈরির আশা স্থানীয়দের। এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় নাকাল রাশিয়ার মাংসজাত পণ্যের 30%ই চীনে রপ্তানি, আমদানি করছে কৃষি যন্ত্রপাতি। দুদেশের মধ্যে বাড়ছে কৃষি বাণিজ্য। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছি শরীফ রাউসুন। IMF এর শর্ত পালনে 22 বছর পর আবারও খোলা বাজারে ডলারের দাম ছাড়ল বাংলাদেশ ব্যাংক। আমদানি এবং বিদেশি দায় উল্লেখযোগ্য হারে কমে আসা, রিজার্ভ বৃদ্ধি এবং পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম অস্বাভাবিক হারে বাড়বে না বলে মনে করে সংস্থাটি। আর বিদেশি পাইকারি কোম্পানিগুলোর কারসাজিতে সহযোগিতা না করলে ডলারের দাম না বাড়ার আশা করছেন তারা। অপরদিকে ডলারের দাম সঠিক সময়ে ছাড়া হয়েছে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। তবে কেউ বাজারের ক্ষতি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কেন্দ্রীয় ব্যাংকের। বাকিটা জানাবেন আতাউর নিয়ন। পাউন্ডের মাধ্যমে 1972 সালে বৈদেশিক মুদ্রায় লেনদেন শুরু করে বাংলাদেশ। একাধিক মুদ্রার সাথে পেগ পদ্ধতিতে লেনদেন চালু করা হয়, যা বিনিময় হারকে একটিকে আরেকটির সাথে সম্পর্কিত করা। 1975 সালে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে টাকার অবমূল্যায়ন করে কেন্দ্রীয় ব্যাংক। চালু করা হয় সেকেন্ডারি মুদ্রা বাজার। এর সাথে শুরু হয় কার্ভ মার্কেট বা খোলা বাজার, যেখানে মুদ্রার দাম ছাড়ায় দ্বিগুণ। পরে 1983 সালে শুরু করা হয় ডলারে লেনদেন। IMF এর শর্তে বিনিময় হারকে নিয়ন্ত্রণমুক্ত করা হয় 1993 সালে। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা বাজারকে আংশিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। এর ফলে শুধু মূলধন ছাড়া সব টাকাই রূপান্তর করা যেত ডলারে। এতে সংস্থাটির ঋণ পাওয়া সহজ হয় বাংলাদেশের জন্য। ডলারের দাম প্রথম বাজারের উপর ছাড়া হয় 2003 সালে। এর আগ পর্যন্ত সামঞ্জস্যপূর্ণ সম্পর্কিত প্রথা বা অ্যাডজাস্টেবল পেগ চালু ছিল, যা নির্দিষ্ট সীমার মধ্যে ডলারের দাম ওঠানামা করা। আর ম্যানেজড ফ্লোটিং এর মাধ্যমে সরবরাহ রেখে বাংলাদেশ ব্যাংক তখন বাজার নিয়ন্ত্রণ রাখত। পতিত আওয়ামী লীগ সরকারের সময় অর্থনৈতিক পরিস্থিতি চরম সংকটে পড়লে IMF এর কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয়। 470 কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় 2023 সালে। এর আগে 2022 সালে ডলারের দাম নিয়ন্ত্রণ শুরু করে বাংলাদেশ ব্যাংক। এ সময় ব্যাংক আর খোলা বাজারে এই মুদ্রার দামের সাথে দেখা যায় চরম বিশৃঙ্খলা। পরে 2024 সালে IMF এর শর্তে কলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এ পদ্ধতিতে পুনরায় 21 বছর পর ডলারের দাম ওঠানামা করার সীমা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। গত 15 বছরে দেশ থেকে পাচার করা হয়েছে প্রায় 30 লাখ কোটি টাকা। 42 বিলিয়ন ডলারের রিজার্ভ নামানো হয়েছে 18 বিলিয়নের ঘরে। 2022 সালে 86 টাকার ডলার 42% বেড়ে 122 টাকায় দাঁড়িয়েছে। এর মাঝে 130 টাকায়ও উঠতে দেখা গেছে। 5 আগস্ট হাসিনার সাথে পালিয়েছে পাচারকারীর বড় অংশ। ফলে বন্ধ হয়েছে হুন্ডি, যার সুফল পাওয়া শুরু হয়েছে। এবার IMF এর শর্ত পালনে 22 বছর পর আবারও খোলা বাজারে ডলার দাম ছাড়ল বাংলাদেশ ব্যাংক। আমদানি ও বিদেশি দায় উল্লেখযোগ্য হারে কমে আসা, রিজার্ভ বৃদ্ধি এবং পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম অস্বাভাবিক হারে বাড়বে না বলে মনে করে সংস্থাটি। আপনার চাহিদা নাই তাহলে আপনি আর বিদেশি পাইকারি কোম্পানিগুলোর কারসাজিতে সহযোগিতা না করলে ডলারের দাম না বাড়ার আশা করছেন ব্যাংকাররা। তো সবাই যদি প্রুডেন্স ঠিক মতোই করে তাহলে এগ্রিগেটররা কখনোই করতে পারবে না, ডোমিনেট করতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে যিনি রেমিটেন্স পাঠাচ্ছেন তার বেনিফিশিয়ারি তো সেই সময়ই চাইবে। তার মানে সে মজুত করতে চাইলে ডলার কয়দিন রাখতে পারবে? 3 দিন, 2 দিন। তো সেই জায়গায় আমরা যদি এগ্রিগেটরদেরকে কোনো প্রশ্রয় না দিই, প্রতিযোগিতায় না লিপ্ত হই, তখন সে কিন্তু তার মধ্যেও একটা আশঙ্কা তৈরি হবে যে আমাকে তাড়াতাড়ি সেল করতে হবে। অপরদিকে ডলারের দাম সঠিক সময়ে ছাড়া হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের ব্যাংকরা যদি তাদের কাছে বলে যে না 125 টাকা আমরা কিনবো না, তখন তারা ডলার মজুদ ধরে রাখলে
এখানে যারা বেনিফিশিয়ারি তারা তো টাকাটা পাবে না, তখন তাদের কাছে ডলার বিক্রি করবে আগামীতে কেউ, যদি তাদের সময় বেশি লাগে টাকাটা ট্রান্সফার করতে। কাজে এটা তো অত সোজা না, যত সহজভাবে বলা হচ্ছে যে ইচ্ছা করলে তারা বিলিয়ন ডলার কিনে বসে থাকবে। তো ওই বিলিয়ন ডলার বিপরীতে তাদের টাকাটা দরকার। বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজারের বড় অংশীদার, তাই বাজার ঠিক রাখতে 50 কোটি ডলারের তহবিল রেখেছে সংস্থাটি। তাই কেন্দ্রীয় ব্যাংকের অদৃশ্য নজরদারিতে আর্থিক খাত ঘুরে দাঁড়াবে, আর কেউ ক্ষতি করতে চাইলে সেই হাত পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আতাউর নিয়ন, এখন, ঢাকা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে প্রতি বছর লাখো পর্যটকের আগমন ঘটে সাগরকন্যা কুয়াকাটায়। তবে সৈকতের নাজুক যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগে পড়তে হয় পর্যটকদের। সড়কের কাজ শেষ না হওয়ায় সৈকতে যাতায়াতের পাশাপাশি বাহারি পণ্য এবং মুখরোচক খাবারের দোকানে যেতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। এতে ধারাবাহিক লোকসানে শত শত ব্যবসায়ী। স্থানীয় পর্যটন শিল্পের বিকাশে সড়ক নির্মাণ কাজ দ্রুতই শেষ করার দাবি তাদের। জসিম পারভেজের প্রতিবেদন। কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের। এছাড়াও 22 কিলোমিটার সৈকতে দর্শনীয় বেশ কয়েকটি স্পট রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে বছরে প্রায় পুরোটা সময়ই পর্যটকের আগমন ঘটে সমুদ্রকন্যা কুয়াকাটায়। তবে পর্যটকদের জন্য এখানে গড়ে ওঠেনি উন্নত যোগাযোগ ব্যবস্থা। সৈকতের বিভিন্ন স্পট আর শৌখিন পণ্যের দোকানে যাতায়াতে বেগ পেতে হয় ভ্রমণ পিপাসুদের। এতে শত কোটি টাকার লোকসানে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র বিনিয়োগকারীরা। কষ্ট করে আসি ঘুরতে, এখানে আসলে পরে হাঁটার মতো কোনো ইয়ে নাই, রাস্তা নাই, হাঁটলে পাও স্লিপ করে। রাস্তাটা হলে অনেক ভালো হতো, দর্শক যতগুলো আছে ওদের প্রজেক্টরদের জন্য ভালো হতো। বিচের পরে একটা সড়ক এবং আমাদের ওই উপরে বেরিবেদ, এই দুইটা রাস্তা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমাদের মার্কেটে প্রায় 500-600 দোকানদার আছে, ব্যবসায়ী আছে, আমরা এই জায়গায় আমাদের স্বার্থে অনেক ভালো হবে। এক একটা দোকানে ইনভেস্ট করা আছে 5 লাখ, 6 লাখ, 3 লাখ, 2 লাখ, এতে দেখা গেছে মোট মিলাইয়া শত কোটি টাকা আমাদের এখানে ইনভেস্ট করা। সামনে বর্ষার টাইমে এই ঢেউয়ের পানি এখনও যদি সামনে দিয়ে বাদ দেওয়া না হয় তাহলে এই রাস্তা টেকে কিনা সন্দেহ আছে। গেল বছর সমুদ্র তীরে 2 কিলোমিটার সড়ক নির্মাণে প্রায় 4,86 লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় পৌর ও উপজেলা প্রশাসন। যথাসময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ায় উদ্বিগ্ন স্থানীয় হোটেল মালিক ও ব্যবসায়ীরা। হোটেল রিসোর্ট যারা মালিকরা আছে তারা একটা লম্বা একটা সময় ধরে তারা লোকসান দিয়ে আসছে, কারণ এই বাদ দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না, মানুষজন চলাচল করতে পারে না, টুরিস্ট এক স্পট থেকে অন্য স্পটে যেতে পারে না। আগামী 2 মাসের মধ্যে ইনশাল্লাহ প্রজেক্টটি বাস্তবায়ন করতে পারবো। প্রজেক্টটি বাস্তবায়িত হলে কুয়াকাটা পর্যটক এবং নগরবাসীর জন্য যেমন একটি দৃষ্টিনন্দন রাস্তা, পার্কিং টাইলস, আরসিসি রোড আমরা উপহার দিতে পারবো। একই সাথে কোস্টাল জোন হওয়াতে কোস্টাল জোনের নিরাপত্তা এবং প্রোটেকশনের ক্ষেত্রে এই রাস্তাটি ভূমিকা পালন করবে। আমাদের হস্তক্ষেপের কারণে এবং বলা যায় অনেকটা প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে কাজের গতি ফিরেছে। এখন রাস্তাটি অনেকটাই চলাচলের উপযোগী। আশা করছি আগামী বর্ষা মৌসুমের আগে এই রাস্তাটির কাজ সম্পন্ন হবে। পর্যটন খাত সংশ্লিষ্টরা মনে করছেন দর্শনার্থীদের আকৃষ্ট করতে যুগোপযোগী অবকাঠামো নির্মাণ করা গেলে স্থানীয় অর্থনীতি আরও বেগবান হবে। জসিম পারভেজ, এখন, পটুয়াখালী। গেল সপ্তাহ জুড়েই নারায়ণগঞ্জের সবজির বাজারের দাম স্থিতিশীল। পর্যাপ্ত সরবরাহের কারণে স্বস্তিতে ক্রেতারা। নারায়ণগঞ্জের সবজির বাজারের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান আলী সজীব। সজীব, নারায়ণগঞ্জের সবজির বাজারের সার্বিক পরিস্থিতি জানাবেন, সেই সঙ্গে বাজারে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? যে আমি এখন রয়েছি নারায়ণগঞ্জের দিগুবাবুর বাজারে। এই বাজারটি কিন্তু নগরীর সবচেয়ে বড় একটি পাইকারি বাজার। এখানে ভোর থেকেই কিন্তু নারায়ণগঞ্জের অভ্যন্তর সহ জেলার বিভিন্ন জায়গা থেকে এবং আশেপাশের বিভিন্ন জেলা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই বাজারে মধ্যরাতের পর থেকে এই সবজি আসা শুরু করে। এবং আজকে কিন্তু আমি বাজারে সকালে এসে যেটি দেখতে পেয়েছি যে সবজির আমদানি সরবরাহ কিন্তু বেশ স্বাভাবিক রয়েছে, সেই সাথে কিন্তু দামও অনেকটাই স্বাভাবিক রয়েছে। ক্রেতারা আমাদেরকে
জানিয়েছেন দামের এই স্বাভাবিকতার কারণে তারা বেশ স্বস্তিতে আছেন। তা আমি কিছু সবজির দাম সম্বন্ধে একটু জানাতে চাই যে আজকের বাজারে পটল বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, ঝিঙা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, লাউ প্রকারভেদে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা পিস, শশা যেটা দেশি শশা সেটা 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং হাইব্রিড শশা কিন্তু 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, করলা বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি। এছাড়া পেঁপের দামটা কিছুটা বাড়তি আছে, এটা 60 থেকে 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমি আরেকটি বিষয় একটু জানাতে চাই যে আজকের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, রসুন বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি, এছাড়া আদা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সবজি সরবরাহ আছে এবং আমাদেরকে যেটি ক্রেতারা বলছে যে সবজির সরবরাহ স্বাভাবিক থাকার কারণে বাজারের দামও কিন্তু বেশ স্বাভাবিক রয়েছে এবং এই কারণেই কিন্তু ক্রেতাদের মাঝখানে একটু স্বস্তিও দেখা গিয়েছে। পাশাপাশি এখানে বিক্রেতারাও কিন্তু সকাল থেকেই বেশ ব্যস্ততার সহিত বেচা বিক্রিতে ব্যস্ত রয়েছে। তা আমি যদি আমার পেছনে একটু দেখাতে চাই যে এই আজকের এই যে বাজারে এখানে কিন্তু পেঁয়াজ, আলু এবং আদা থেকে শুরু করে সব ধরনের সামগ্রী কিন্তু বেশ পরিমাণে মজুদ আছে এবং বেশ ভালোভাবেই বিক্রি হচ্ছে নারায়ণগঞ্জের আজকের এই বাজারে। এবং কাঁচা সবজির বাজার পাশাপাশি কিন্তু এই বাজারটিতে আরও একটি বিষয় একটু যোগ করি, এখানে কিন্তু আপনার নিত্যপণ্যের অন্যান্য যেই সমস্ত সামগ্রী আছে যে চাল ডাল সহ এটিরও কিন্তু এক বড় একটি বাজার এবং মাছ মাংসেরও কিন্তু একটি বড় বাজার নারায়ণগঞ্জের এই দিগুবাবুর বাজার। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ। টানা 3 দিন ধরে আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দাবি পূরণের আশ্বাস দিয়েছে সরকার। দাবি পূরণ হওয়ায় আন্দোলনের সমাপ্তিও হয়েছে। শিক্ষকরা বলছেন 3টি দাবির প্রতি সরকার সহমত পোষণ করায় সন্তুষ্ট আন্দোলনকারীরা, আর শিক্ষার্থীরা বলছেন দাবির 90% বাস্তবায়ন হওয়ায় শ্রেণীকক্ষে ফিরছেন তারা। তবে নজর থাকবে এসব সিদ্ধান্তের 100% বাস্তবায়নে। আরও জানাচ্ছেন তানজিম শাফিন। বাঁধভাঙা এই উল্লাস বলে দেয় কত সুদীর্ঘ ছিল অপেক্ষা। 2 দশক পর অবশেষে ঘুচল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হলের আক্ষেপ। আবাসন সমস্যা সমাধান সহ সব দাবি পূরণ হলো 3 দিনের লাগাতার আন্দোলন শেষে। শুক্রবার রাত 8টার পর আন্দোলন সমাপ্তির ঘোষণা দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসুদ্দিন বলেন, 3টি দাবির প্রতি সরকার সহমত পোষণ করায় সন্তুষ্ট আন্দোলনকারীরা। অন্য 20-30টি বিশ্ববিদ্যালয় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক নয়, সুতরাং আমাদের নিট বেসিস যে দাবি ছিল সেই দাবির প্রতি সরকার সহমত পোষণ করেছেন এবং শুধু সহমত নয়, আমরা অতীতে করছি করব হবে এটা বহু দেখেছি, আমরা এটাতে বিশ্বাস করি নাই এবং করিও না। বাস্তবিক করতে আমাদের দাবির বাস্তবিক প্রতিফলন সেটা আমরা ঘটাতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা জানান তাদের দাবির 90% বাস্তবায়ন হওয়ায় শ্রেণীকক্ষে ফিরছেন তারা। তবে নজর থাকবে এসব সিদ্ধান্তের 100% বাস্তবায়নে। আমরা আসলে আমাদের দাবির একটা বড় অংশ পেয়ে গেছি। এখন আসলে আমার কাছে মনে হয় স্যাররা যে সিদ্ধান্ত দিয়েছেন এবং স্বার্থের কথা বিবেচনা করে আমাদের এখন বাকি সিদ্ধান্তগুলো আসা উচিত। আমরা আমাদের স্যারদের সিদ্ধান্তের সাথে আসলে সংহতি প্রকাশ করছি। আমাদের দাবি আংশিকভাবে পূরণ হয়েছে, এর জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করি সামনের দিকে ধারা বজায় থাকবে, অব্যাহত থাকবে। আশা করি এই বাজেটে আমরা খুব ভালোভাবে থাকতে পারবো এবং আবাসনের জন্য আলাদা বাজেট দেওয়া হয়েছে, এই জন্য আমরা খুশি। এর আগে দিনব্যাপী অর্থ শিক্ষা মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে আন্দোলনের প্রতিনিধিত্ব করে দফায় দফায় বৈঠক করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বৈঠক শেষে 4 সিদ্ধান্ত নিয়ে হাজির হন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইউজিসি চেয়ারম্যান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটি ফ্যামিলি হিসাবে, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। সব ধরনের যা কিছু সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে সমাধান করতে পারবো।
গত বুধবার ৭০% শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামেন জবির শিক্ষার্থীরা। সেদিন দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগুতে চাইলে কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার মোড়ে 3 দিন অবস্থান, বিশ্ববিদ্যালয় শাটডাউন ও সবশেষ আমরণ গণ অনশন শেষে ধরা দেয় সাফল্য। তানজিম শাফিন, এখন, ঢাকা। রাজধানীর হাজারীবাগ এবং মোহাম্মদপুরে 2 তরুণকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। হাজারীবাগের ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। শুক্রবার রাতে এসব ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের দাবি, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের উপর হামলা চালিয়েছেন। হাজারীবাগে নিহত সামিউর রহমান আলভি ধানমন্ডির একটি কলেজের ছাত্র। অন্যদিকে মোহাম্মদপুরে নিহত নূর ইসলাম পেশায় ছিলেন আলোকচিত্রী। তিনি মোহাম্মদপুরের দুর্গা মন্দির এলাকায় দুর্বৃত্তদের ছুরির আঘাতে আহত হন। দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর তাদের কাছ থেকে যারা তথ্য পেয়েছে তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি যে ঘটনাটা কি হয়েছে। আমরা সিসিটিভির ফুটেজ কালেক্ট করছি এবং আমরা বিশদ বিষয়টা নিয়ে তদন্ত করছি আর কি। কিশোর গ্যাং বা ছিনতাইয়ের বিষয় এরকম তো, এটা তো মানে ন্যাশন ওয়াইড ফেনোমেনা, এরিয়া স্পেসিফিক আসলে এরকম কোনো তথ্য আমাদের কাছে তো এর আগে আসে নাই। এখন যেহেতু ঘটনা ঘটেছে, এখন এটা তো আমাদের অ্যাড্রেস করতেই হবে আর কি। 15-20 জন ছেলেবেলে যারা হয়তো ইয়াং বয়সের বা কিশোর বয়সের ছেলেবেলে, এরকম আমরা সিসি ক্যামেরা যেটা দেখতেছি। এখন এটা কোপাইছে 3-4 জন ছিল, এর মধ্যে একজনের অবস্থা বেশি গুরুতর, আর বাদ বাকি 3 জন দেখলাম মোটামুটি এখন আশঙ্কা মুক্ত মনে হয়েছে। তো এই অবস্থা আমরা দেখতেছি, আসলে কারা করলো, কিভাবে করলো, এটা আমরা আসলে একটু সময় লাগবে। এরপরে আমরা হয়তো বলতে পারবো যে এরা কারা ছিল। রাজধানীর আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি বাসায় লাইনের গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত 11:30টার দিকে এই ঘটনাটি ঘটে। এলাকাবাসীরা জানান, আহতদের বাসার সামনেই গেল কয়েকদিন যাবৎ সুয়ারেজের লাইনের কাজ চলছে। কাজ চলাকালীন মাটির নিচে থাকা গ্যাসের লাইন পাইপে লিকেজ তৈরি হয়। তাদের দাবি, আবদ্ধ রুমে সেই লিকেজের গ্যাস থেকেই এই বিস্ফোরণ। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের সকলের অবস্থা এখন আশঙ্কাজনক। পুড়ে গেছে শরীরের অর্ধেকের বেশি, ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসনালীও। মাটি কাটার সময় পাইপটা ফেটে গেছে। অলরেডি বাড়িওয়ালা ওই বেগুওয়ালার সাথে বারবার বলছে যে এটা ফেটে গেছে, আপনারা এটা সংস্কার করেন, কিন্তু ওই পক্ষ থেকে কোনো সংস্কার করে নাই। আমি দোকানদার ওই এলাকার নিচতলায়, তো ওনার বাসায় নিচতলা ছিল, হঠাৎ করে দেখলাম এটা ব্লাস্ট হলো, দেওয়াল সব কিছু উড়ে গেল, নিচতলা আগুন, আর ওনারা 5 জন কান্না করতে করতে মাঠে চলে আসছে। সবারই আসলে মেজর বার্ন। যিনি আছেন তোফাজ্জল, 45 বছর বয়স, ওনার হচ্ছে 80% পড়েছেন। মানসুরা 35 বছর বয়স, ওনার হচ্ছে আপনার 67% পড়েছে। এবং ওই ফ্যামিলিরই 3টি বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। ওনাদেরও হচ্ছে একজনের 66%, একজনের 60% এবং একজনের 30% পড়েছে, এবং সবার শ্বাসনালী পড়েছে। সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। মাগুরা নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এই রায় ঘোষণা করবেন। গেল মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন ধার্য করেন আদালত। এর আগে গেল 13 এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর 23 এপ্রিল চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ শুরু হয়। সেই হিসেবে বিচার শুরুর মাত্র 25 দিনের মাথায় রায় ঘোষণা হতে যাচ্ছে। গেল 6 মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় মৌলভীবাজারের মণিপুরি পাড়ায় বইছে আনন্দের বন্যা। কর্মব্যস্ততা বেড়েছে তাঁতপল্লীগুলোতেও। সংশ্লিষ্টরা বলছেন, এমন স্বীকৃতিতে নতুন করে কর্মসংস্থান সহ তৈরি হবে নতুন উদ্যোক্তা, সমৃদ্ধ হবে জেলার অর্থনীতিও। আর এই শিল্পকে প্রসারের আশ্বাস জেলা প্রশাসনের। মৌলভীবাজার থেকে এম এ হামিদের প্রতিবেদন। দেশের মণিপুরীদের রাজধানী খ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। কেউ ব্যস্ত সুতা বুনতে, কেউ আবার বুনছেন শাড়ি।
সেখানে ফুটিয়ে তোলা হচ্ছে বাহারি নকশা। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর থেকে তাঁতের ঘট ঘট শব্দে মুখরিত গ্রাম থেকে পাড়া মহল্লা। এরই মধ্যে মণিপুর কমপ্লেক্স সহ মণিপুরি পাড়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রতিটি শাড়ি বিক্রি হয় 5,000 থেকে 19,000 টাকায়। এতেই চলছে কারিগরদের সন্তানের লেখাপড়া সহ সংসারের যাবতীয় খরচ। তবে সহজে সুতা না পাওয়া সহ রয়েছে নানা জটিলতা। পড়াশোনার পাশাপাশি তাঁতের কাজ করে আম্মু আব্বুকে সাহায্য করি। দামের কারণে আমরা তেমন সুতাটা কালেকশন করতে পারছি না। আর সুতাটা যদি একটু দাম কম থাকে তাহলে আমাদেরও চাহিদা, মানে সব মানুষের চাহিদারও আমরা পূরণ করতে পারবো। সরকারের কোনো সহযোগিতা পাই না আমরা নিজের মতোই মানে এগুলো কাজকর্মটা করতাম আর কি। ব্যবসায়ীরা জানান, রং নকশা সহ নিজস্ব বৈশিষ্ট্যের জন্য বেশ জনপ্রিয় এই শাড়ি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শাড়ি কিনতে ভিড় করেন ক্রেতা ও পাইকাররা। টুরিস্টরা আইতেছে, আইসা আমাদের মণিপুরের কাপড় বেচাকেনা ভালো চলতেছে। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর খুলেছে বন্ধ থাকা বেশ কয়েকটি তাঁত। এতে নতুন করে কর্মসংস্থান হবে অনেকের, এমনটা প্রত্যাশা মণিপুরী নেতাদের। বিপণন কেন্দ্র অথবা বিক্রয় কেন্দ্র যদি আমরা সঠিক বা আমরা একটা নির্দিষ্ট করে পাই তাহলে আমাদের আরও যে তড়িৎ গতিতে অথবা ভালো করে আমরা শাড়ি বুননের কাজটা আমরা সম্পাদিত করতে পারবো। মণিপুরি শাড়ি একটা ব্র্যান্ড হয়ে যাবে এবং ব্র্যান্ড যখন হয়ে যাবে তখন আমাদের মণিপুরি যে তাঁত শিল্পীরা আরও আগ্রহ বাড়বে, পণ্য আরও উৎপাদন বাড়বে। আর মণিপুরি শাড়ি, বেডশিট সহ নানা সামগ্রী উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা বলছে জেলা প্রশাসন। এই শিল্পের বাজারজাতকরণ ও দেশে বিদেশে ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ভবিষ্যতে সরকারের আরও পরিকল্পনা আছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী যাতে তাদেরকে সামনে প্যাট্রোনাইজ করে সামনের দিকে অগ্রসর করার জন্য, তারা যাদের পণ্যকে যাতে তারা মার্কেটিং করতে পারে এই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে ইনশাআল্লাহ। গুণগত মান ধরে রেখে মণিপুরি শাড়িগুলো বাজারজাত করলে জেলায় অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। এখন মৌলভীবাজার। প্রমত্তা, মেঘনা আর বঙ্গোপসাগরের বিশাল জলরাশির মাঝেই জলবায়ু উদ্বাস্তুদের অবহেলিত এক দ্বীপ উরিরচর, যেখানে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত 40,000 মানুষের, যেখানে এখনও নদী ভাঙন, প্রতিকূল আবহাওয়া বা লবণাক্ত পানি তাদের ঠেলে দেয় বেঁচে থাকার নিত্য সংগ্রামে। অথচ একটি ক্রস ড্যাম বা অবকাঠামো উন্নয়নে দেশের অর্থনীতিতে এক উজ্জ্বল নাম হতে পারত কৃষি, মাছ এবং কাঁকড়ায় সমৃদ্ধ এই জনপদ। বিস্তারিত দেখুন ফয়সাল করিমের প্রতিবেদনে। উত্তাল সাগরের জলরাশি দেখেই কেটেছে শৈশব ও কৈশোর। জীবনের সুখ দুঃখের অনেক গল্পের সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা নদী ভাঙন বা ঠিকানা পাল্টানোর গল্পটাও। দেশের জলবায়ু উদ্বাস্তুর দ্বীপ উরিরচরের বাসিন্দা শাহাদাত হোসেন। সোনালী স্মৃতি ঘেরা এই বাড়িতে জীবনের বড় অংশ কাটালেও গত বছর বাধ্য হয়ে ছেড়েছেন এই আশ্রয়। পূর্বপুরুষের ভিটা নদী গর্ভে বিসর্জন দিয়ে অন্যত্র চলে যাওয়ার এমন গল্প শাহাদাতের কাছে নতুন নয়। কি ফিজাদের বাড়ি ছিল হুদ্রাখালী সন্দ্বীপ, সেখান থেকে ভাঙার পরে উড়িষ্যা আসে, উড়িষ্যা আসার পরে 2 বার ভাঙছে আমার দাদাদের বাড়ি, সেখান থেকে আমাদের এই বাড়ি আসছে, আমার আব্বুর বাড়ি। এখান থেকে ধরেন এটা এখন ভাঙার পথে, এটা আর আমরা আশা করি না, আরও 5-5 কিলোমিটার উত্তরে চলে গেছি। কোনো এক সময় সেখানে থাকবো কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। ঠিকানা বদলের এমন গল্প এই জনপদের আরও অনেকের। এমনকি দ্বীপের আমেনা বেগমও বর্ষার সংখ্যায় ছেড়ে যাচ্ছেন প্রবাসী স্বামীর ভিটা, যেখানে কাটিয়েছেন পুরো 1 যুগ। তবে নদীর ধ্বংসাত্মক ভাঙনে বাড়ির চাল বা অন্যান্য সব কাঠামো খুলে নিয়ে যাওয়া হয়েছে দ্বীপের অন্য প্রান্তে। এখানে 7 বছর, এখন নদী ভাঙতির কারণে আমরা এখান থেকে চলে যেতেছি আর কি। সময় লাগবে বলতে এখন বর্ষা তো কাছে গেছে, বর্ষা আসলে তো আর ঘর নিতে পারবো না। প্রমত্তা, মেঘনা আর উত্তাল বঙ্গোপসাগরের বুক চিরে 1970 সালে সন্দ্বীপের উত্তর দক্ষিণে জেগে উঠেছিল উরিরচর। 80-র দশক থেকে সন্দ্বীপ, নোয়াখালী, লক্ষ্মীপুর ও আশপাশের বিভিন্ন চরের ভূমি হারানোরা এখানে আসেন নিরাপদ ঠিকানার খোঁজে। অথচ তাদের নিত্যসঙ্গী হয় ছোট বড় প্রাকৃতিক দুর্যোগ সহ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো জলবায়ু পরিবর্তনের মতো অভিঘাত। নদীর অন্য প্রান্তের পৃথিবী এগিয়ে গেছে চোখের পলকে। জলরাশির অন্য পাশের মূল ভূখণ্ডে জীবনে গিয়েছে অভাবনীয় গতিতে। অথচ প্রমত্তা, মেঘনা আর বঙ্গোপসাগরের বিশাল জলরাশির মাঝে জেগে থাকা মায়াবী চরে সময় যেন থমকে থাকে।
জলবায়ুর ধাক্কায় জর্জরিত এই অঞ্চলের মানুষ আটকে থাকে দুর্ভাগ্য, অনিশ্চয়তা আর ভাঙনের মহাকালে। চর এলাকা তো এখানে জোয়ার হয়, যেমন তুফান তাফান অনেকটা বেশি হয়, এই কারণে মানে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। আমাদের উড়িষ্যার মানুষ একজন 3, 4, 5, 6 লড়ার জন্য দিছে। নদী ভাঙতে ভাঙতে আমাদের বাপ দাদার ভিটে মাটি হারিয়ে যাচ্ছে। দ্বীপে ঋতু পরিবর্তনে মাঠ ভরে ওঠে ফসলে, কোথাও দোল খায় ধানের শেষ। এই ফসলের উপর সন্দ্বীপ ও আশপাশের উপজেলার মানুষ নির্ভর করলেও পাচ্ছে না কাঙ্ক্ষিত ফসল, কারণ সমুদ্রের উচ্চতা বেড়ে ঢল নামে লবণাক্ত পানির কখনো বাধা হয়ে দাঁড়ায় দুর্বল দুর্গম যাতায়াত ব্যবস্থা। লবণাক্ত পানি ধরা দেখছেন না, মরিচ লাগাইছে উপাসে সজলি গেছে, তরমুজও জ্বলে গেছে লবণাক্ত পানি ঢোকার কারণে। টমেটো লাগাইলাম, ওইটাও কুমড়া গাছ লাগাইলাম, লাউ গাছ লাগাইলাম, এগুলো নুনের কারণে হচ্ছে না। চট্টগ্রামের সন্দ্বীপের এই ইউনিয়ন জলবায়ু পরিবর্তনের অন্যতম উদাহরণ হয়েও পড়ে আছে সরকারি বা বেসরকারি সংস্থার অবহেলার খাতায়। মেলে না জলবায়ু তহবিলের অর্থ বা প্রকল্প। তবে নদী ভাঙন বা জলবায়ুর অভিশাপ থেকে মুক্তি পেতে একটি ক্রস ড্যাম এই এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়া। দুর্গমতার কারণে কিন্তু এটি আউট অফ ফোকাস থেকে গেছে। আউট অফ ফোকাস থাকার কারণে আমাদের সরকারের দৃষ্টি পড়তেছে না, আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি পড়তেছে না, এবং যারা এনজিওগুলো আছে, বেসরকারি সংস্থাগুলো আছে, তাদেরও কোনো কিন্তু এখানে দৃষ্টি পড়তেছে না। এটি যদি হয় যুগান্তকারী একটা স্টেপ হবে। প্রথমত নোয়াখালীর সাথে উড়িষ্যর কানেক্টেড হবে এবং পরবর্তীতে কিন্তু এটা দেখা যাবে ধীরে ধীরে সন্দ্বীপের সাথে কানেক্ট করা যাচ্ছে। সিডিএসপি প্রকল্প থেকে, যে প্রকল্প কিন্তু এখনও চলমান রয়েছে, যেটা 2025 সালে জুন পর্যন্ত থাকবে। ক্রস ড্যাম নির্মাণে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি দল মাস 2 আগে পরিদর্শন করেছে উড়িরচর। তারা জানান প্রাথমিক পর্যায়ে নোয়াখালী থেকে উড়িরচর ও পরবর্তী ধাপে উড়িরচর থেকে সন্দ্বীপ পর্যন্ত ড্যাম নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সরকার। ফয়সাল করিম, এখন সন্দ্বীপ, চট্টগ্রাম। হজ যাত্রীদের সেবা নিশ্চিতে পূর্বের ঘোষণা অনুযায়ী তৎপরতা শুরু করেছে সৌদি আরব সরকার। হজ পারমিট ছাড়া মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে অন্তত 5 জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। জোরদার করা হয়েছে শুল্ক ব্যবস্থাও। হজ যাত্রীদের সেবা নিশ্চিতে 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল, 71টি জরুরি সেবা কেন্দ্র এবং 400টি বাসও প্রস্তুত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাকিটা জানাবেন তৌহিদুর রহমান। লাখ লাখ হজযাত্রীদের ঢল নামছে সৌদি আরবে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৈধ হজযাত্রীদের সেবা নিশ্চিতে তৎপর সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। এরই মধ্যে হজের অনুমোদন ছাড়া মক্কা থেকে মদিনা যাওয়ার পথে 4 ইন্দোনেশীয়কে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তারা কোরবানির পশু জবাই পরিষেবা দেওয়ার মিথ্যা দাবি করে হজ যাত্রীদের সঙ্গে প্রতারণা করছিল বলে অভিযোগ রয়েছে। এই ব্যক্তিদের পরিবহন সেবা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক মিশরীয়কেও। হজ মৌসুমে হজের পারমিট ছাড়া মক্কা মদিনায় অবস্থানের দায়ে $5,300 জরিমানা, জেল অথবা সৌদি আরবে 10 বছরের জন্য পুনঃপ্রবেশ নিষিদ্ধের বিধান রয়েছে। হজ যাত্রীদের ফ্লাইট শুরু হওয়ায় দেশের শুল্ক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও জোরদারে নতুন নীতি ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। এর আওতায় দেশটিতে প্রবেশ বা প্রস্থানের সময় 60,000 রিয়াল বা $16,000 বেশি অর্থ, স্বর্ণ বা অন্য কোনো মূল্যবান জিনিসপত্র থাকলে তা সৌদি আরব কর্তৃপক্ষকে জানাতে হবে হজ যাত্রীদের, অন্যথায় সম্মুখীন হতে হবে জরিমানা ও আইনি জটিলতার। এদিকে হজযাত্রীদের সেবা নিশ্চিতে 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল, 71টি জরুরি সেবা কেন্দ্র এবং 400টি বাস প্রস্তুত রেখেছে সৌদি আরব। 15 জিলকত থেকে 30 জিলহজ পর্যন্ত 12টি রুটে 400টি বাস চলাচল করবে। বাসগুলো 431টি স্টপেজ এবং 4টি কেন্দ্রীয় স্টেশনে থামবে। এছাড়াও প্রশস্ত ফুটপাত এবং ছায়াযুক্ত হাঁটার পথ নিশ্চিতের মাধ্যমে হজ যাত্রীদের সেবার মান উন্নয়নের চেষ্টা করা হয়েছে। পথে ছায়া নিশ্চিতে লাগানো হয়েছে 10,000 গাছ। এছাড়া 400টি নতুন ওয়াটার কুলার স্থাপন করা হয়েছে। হজের সময় হজযাত্রীদের চলাচলকে সহজ করতে গত বছর চালু হওয়া বৈদ্যুতিক স্কুটার পরিষেবাও এবার রাখা হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। চীনের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে পশ্চিমা নিষেধাজ্ঞায় বাণিজ্য চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার দাবি করছেন রুশ মাংস এবং কৃষিখাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দেশটির কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশটির মোট মাংস এবং মাংসজাত পণ্য রপ্তানির 30%ই যায় চীনে। অন্যদিকে ইউরোপ বাদ দিয়ে চীনা কৃষি যন্ত্রপাতি আমদানি বাড়িয়েছে রাশিয়া।
ইউরোপের তুলনায় 30 থেকে 50% কম দামে পাওয়ায় রাশিয়ার কৃষকদের মাঝে চাহিদা বাড়ছে চীনা যন্ত্রপাতিরও, যা দুদেশের মধ্যে কৃষি সহযোগিতা এবং বাণিজ্য সম্পর্ক গভীর হওয়ার সাক্ষ্য দেয়। বাকিটা জানাবেন তৌহিদুর রহমান। 2022 সালে ইউক্রেনে অভিযান শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞায় চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর পথে হাঁটে রাশিয়া। সেই থেকে শুধু কৃষিখাত, মাংস ও মাংসজাত পণ্যের আমদানি রপ্তানিই নয়, পুরো বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে মস্কো বেইজিং। 2024 সালে চীনে রাশিয়ার মাংস বিক্রি 14% বেড়েছে। এর মধ্যে প্রায় 50%ই মুরগির মাংস। এছাড়াও রাশিয়ার গরু এবং অন্যান্য প্রাণীর মাংসের শীর্ষ আমদানিকারক হয়ে উঠেছে চীন। এতে পশ্চিমা নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার দাবি রুশ মাংস উৎপাদক ও রপ্তানিকারকদের। Мы активно развиваем экспорт, поставляем более чем 45 стран в мире нашу продукцию. И Китай занимает долю в 30%. Приблизительно такой объем. То есть для нас он является приоритетом номер один. 2023 সালের তুলনায় 2024 সালে রাশিয়ার মাংস এবং মাংসজাত পণ্যের রপ্তানি বেড়েছে 24%। অর্থের হিসেবে যা পৌঁছেছে রেকর্ড 170 কোটি মার্কিন ডলারে। 2030 সালের মধ্যে রাশিয়ার মাংস রপ্তানি আয় প্রায় দ্বিগুণ হয়ে 360 কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। The hard limit for any agriculture export or even growth is actually the amount of arable lands. And for Russia, with its arable land of exceeding 120 million hectares, মাংস ও কৃষি পণ্য রপ্তানি বাড়ায় এসব খাত সংশ্লিষ্ট যন্ত্রপাতি রাশিয়ার কাছে রপ্তানি করছে চীন। সাশ্রয়ী মূল্যে পাওয়ায় রাশিয়ার কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে চীনা যন্ত্রপাতি। трактора на сегодняшний момент уже 4-й модификация, они постоянно что-то дорабатывают. চীনা ট্রাক্টর এবং কম্বাইন্ড হারভেস্টারগুলো ইউরোপীয় প্রতিপক্ষদের তুলনায় 30 থেকে 50% কম দামে পাওয়া যায় বলে দাবি রাশিয়ার কৃষকদের, যার কারণে সয়াবিন, রেপসিড বা ক্যানোলার মতো তেলবীজ উৎপাদন এবং প্রক্রিয়াজাত করতে চীনের কৃষি যন্ত্রপাতির উপর নির্ভরশীলতা বেড়েছে রাশিয়ার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ফিচ ও S&P গ্লোবালের পর যুক্তরাষ্ট্রের ঋণমান সূচক কমালো মুডিস। বর্তমানে AAA থেকে যুক্তরাষ্ট্রের সার্বভৌম ক্রেডিট রেটিংয়ে এক ধাপ নেমে দাঁড়িয়েছে AA1-এ। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাতীয় ঋণের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রশাসন এবং কংগ্রেস। বর্তমানে মোট দেশজ উৎপাদনের 98% খরচ হচ্ছে ঋণ পরিশোধে। তবে এমন চলতে থাকলে 2035 সাল নাগাদ এই সংখ্যা পৌঁছাতে পারে 134%। তাই ঋণের ওপর সুদের হার বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে আনা হয়েছে। এর আগে 2023 সালে ফিচ এবং 2011 সালে S&P গ্লোবাল দেশটির ঋণমান সূচক কমিয়েছে। জর্ডানে ত্রিদেশীয় সিরিজের আগে আফিদা তহুরাদের জন্য নারী ট্রেনার নিয়োগ দিয়েছে বাফুফে। নারীদের ফিটনেস আগের থেকে আরও অনেক বেশি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ট্রেনার সুমাইয়া চৌধুরী। এদিকে বাফুফে জিমনেশিয়ামে যুক্ত হচ্ছে আধুনিক সব সরঞ্জাম। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলার ফুটবলে নতুন করে পালা বদলের হাওয়া। এই হাওয়া লেগেছে নারীদের হাত ধরেই। 2022-এর সাফের পর আর দমিয়ে রাখা যায়নি দেশের নারীদের। বয়সভিত্তিক থেকে জাতীয় দল, সব জায়গায় নারী ফুটবলারদের এখন জয় জয়কার। প্রতিপক্ষের সামনে শক্তিশালী আর কৌশলী মনোভাব করতে তহুরা সৌরভীদের জন্য আনা হয়েছে নারী ট্রেনার। যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়া চৌধুরী শোনালেন নারী ফুটবলারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। মেয়েরা আসলে মা বা বোন সমতুল্য যদি কাউকে পায়, ওইটা আমাদের আসলে আমরা কমফোর্টেবল ওই জায়গাটাতে বেশি হই। আমাকে 1 মাস আগে নেওয়া হয়েছে ত্রিদেশীয় ম্যাচের আগে, তো একটু প্রেশার, বাট আমার মনে হয় মেয়েদের ফিটনেস অনেকখানি ভালো ছিল আমি আসার আগে। এখন আর একটু প্লাস পয়েন্ট হবে আর কি। সামনেই জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলতে উড়াল দিবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সিরিজের আগেই খেলোয়াড়দের নিয়ে আলাদাভাবে কোনো কাজ করছেন কিনা ট্রেনার, সেই কথাও জানালেন তিনি। স্ট্রেংথ আর মেন্টাল হেলথটা আমি চাচ্ছি যে ওয়ার্কআউট দিয়ে তাদের যাতে মেন্টাল হেলথটা সেট থাকে, যাতে করে ম্যাচ যখন খেলবে তখন যাতে তাদের পারফরমেন্সটা ভালো হয়। নিজেদের ফিট রাখতে বাফুফে ভবনে নির্মিত জিমনেশিয়ামে প্রতিনিয়তই ব্যায়াম করেন নারী এবং পুরুষ ফুটবলাররা। 4 বছর আগে প্রায় কোটি টাকা খরচে গড়া এই জিমনেশিয়ামের এখন কি অবস্থা? আধুনিক সরঞ্জামের সুবিধা পাচ্ছে তো ফুটবলাররা?
বাফুফের যেই আমাদের প্রিমিসেসটা আছে ওটার মধ্যে আমি যা যা বিদেশে আমি ট্রেনার মানে যেই কাজগুলো করাতাম ওই ইকুইপমেন্টের অনেকখানি আছে, আমি বলবো 75% আছে। বাকি কয়েকটা জিনিস আসলে আমরা এই মুহূর্তে আসলে অল্টার করে করছি ওয়ার্কআউটগুলোকে। আর অলরেডি আমি যেই জিনিসগুলো চাচ্ছিলাম ওরা অর্ডার করে দিয়েছে অনেক আগে, আমি আসার আগে। তো আমার মনে হয় আমরা 1-2 সপ্তাহের মধ্যে এগুলো পেয়েও যাব। লম্বা সময়ের জন্যই নারী ফুটবল দলের সঙ্গে থাকার ইচ্ছার কথা জানালেন সুমাইয়া চৌধুরী। শরীফ রওশন, এখন ঢাকা। পিএসএলে বিদেশি খেলোয়াড়রা ফিরলে বাংলাদেশ থেকে এনওসি পাওয়া সহজ হবে বলে মনে করেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু। টি-20 ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স নিচের দিকে হলেও নতুন অধিনায়ক লিটনের অধীনে ভালো করবে টাইগাররা, এমনটাই প্রত্যাশা নান্নুর। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। সিকিউরিটি ইন্স্যুরেন্স হচ্ছে সবচেয়ে বড় দিক। এখানে পিএসএল আবার শুরু করতে যাচ্ছে, দেখা যাবে যে পিএসএলে আপনার বিদেশি ক্রিকেটাররা আসছে কিনা, এটার উপর ভিত্তি করে কিন্তু বাংলাদেশ সিরিজটা হবে। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে সরকার থেকে সবুজ সংকেত পেয়েছে বিসিবি, তবে আনুষ্ঠানিকভাবে আসেনি কোনো ঘোষণা। সবকিছু বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড, এমনটাই জানালেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু। সবকিছু মিলে প্লেয়ারদের মন মানসিকতা কেমন যাওয়ার জন্য এগুলিও দেখতে হবে। তো সুতরাং বিসিবিকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত এবং আমি মনে করি যে এটা কিন্তু কঠিন সিদ্ধান্ত, কারণ এখন পরিস্থিতি কি আমরা তো কিছুই জানি না এবং যেহেতু ওখানে গিয়ে অলমোস্ট 10 দিনের মতো থেকে কিন্তু অনেকগুলি ম্যাচ খেলতে হবে। তো সেই হিসাবে বুঝে শুনে সিদ্ধান্তটা বিসিবি নেই, এটা আমরা চাই। টি-20 ফরম্যাটে বেশ খানিকটা পিছিয়ে লাল সবুজরা, গেল কয়েক বছরে নেই উল্লেখযোগ্য কোনো সাফল্য, তবে নতুন অধিনায়কের অধীনে ভালো করবে টিম বাংলাদেশ। নতুন ক্যাপ্টেন হয়েছে লিটন, অবশ্য বেস্ট উইশেস আমাদের অবশ্যই থাকবে দিন ভালো কিছু করার জন্য। এবং আমি সর্বোপরি আমি মনে করি যে প্রতিটা সিরিজ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা ইনিংসে প্রতিটা স্টেপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ 2026-এ আবার টি-20 ওয়ার্ল্ড কাপ আছে। এটা নিয়ে কিন্তু এখন চিন্তা করাটা ডিফিকাল্ট, কারণ এর মাঝে অনেকগুলো সিরিজের খেলা আছে, তারপর ডোমেস্টিক ক্রিকেট আছে, সব কিছু মিলে কিন্তু বেস্ট পসিবল সাইডটা 3 মাস আগে রেডি করার চিন্তা ভাবনা চলে সিলেকশন প্যানেল। বাংলাদেশে 3 ফরম্যাটে পর্যাপ্ত পরিমাণ ব্যাকআপ খেলোয়াড় না থাকলেও এ দল, ইমার্জিং দল, এইচপি ও টাইগার্স টিমের নিয়মিত খেলা থাকায় সামনের বছরগুলোতে জাতীয় দলে মিলবে বেশ কিছু সাফল্য, এমনটাই প্রত্যাশা স্বাভাবিক ক্রিকেটারের। 30টা খেলোয়াড় একটা স্ট্যান্ডার্ড প্লেয়ার আছে, এখানে 30 জনের একটা পুল আছে, এরাই কিন্তু 3টা ফরম্যাট খেলে। আমরা তো সবসময় চাচ্ছি না আমাদের এই টিমের একটা পার্মানেন্ট একটা ইয়ে থাকুক, যেটা ডোমেস্টিক সিজন শুরু হওয়ার আগে এবং ডোমেস্টিক সিজন শেষ করার পরে যাতে একটা সিরিজ দ্বিপাক্ষিক সিরিজ পায় অন্যান্য দেশের এই টিমগুলির সাথে, তার সাথে সাথে হাই পারফরমেন্স ইউনিটেরও দরকার হয়ে পড়ে। তো অনেকগুলি খেলোয়াড়কে প্ল্যাটফর্মে আনা যাবে, অনেকগুলি পারফর্মারকে আনা যাবে, যেটা জাতীয় দলের জন্য অনেক সুবিধা হবে। আইপিএল ও পিএসএলে সবচেয়ে অভিজ্ঞ 2 খেলোয়াড় মোস্তাফিজ ও সাকিব। ফ্র্যাঞ্চাইজি লিগে তাদের হাত ধরে বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের সুযোগ মিললে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হবে বলে মনে করেন নান্নু। ফারহান ইহসান, এখন ঢাকা। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। 22 বছর পর ডলারের দামের নিয়ন্ত্রণ ছাড়ল বাংলাদেশ ব্যাংক, দাম স্থিতিশীল থাকার আশা, কারসাজি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আমাদের ব্যাংকরা যদি তাদের কাছে বলে যে না 125 টাকা আমরা কিনবো না, তখন তারা ডলার মজুদ ধরে রাখলে এখানে যারা বেনিফিশিয়ারি তারা তো টাকাটা পাবে না। নাজুক যোগাযোগ ব্যবস্থায় নাকাল কুয়াকাটার পর্যটন, ধারাবাহিক লোকসানে শত শত ব্যবসায়ী, সড়ক নির্মাণ কাজ দ্রুতই শেষ করার দাবি। জিআই পণ্যের স্বীকৃতিতে ব্যস্ততা বেড়েছে মৌলভীবাজারের তাঁতপল্লীতে, কর্মসংস্থান বৃদ্ধি সহ নতুন উদ্যোক্তা তৈরির আশা স্থানীয়দের। এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় নাকাল রাশিয়ার মাংসজাত পণ্যের 30%ই চীনে রপ্তানি, আমদানি করছে কৃষি যন্ত্রপাতি, দুদেশের মধ্যে বাড়ছে কৃষি বাণিজ্য। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।